আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গে অবস্থিত 51টি সতীপীঠের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর ধাম এবং একই সাথে একই দিনে মামা ভাগ্নে পাহাড়। বক্রেশ্বর ধাম তার পবিত্র মন্দির ও গরম পাড়ে ঝর্ণা জলের জন্য বিখ্যাত, আর মামা ভাগ্নে পাহাড় তার অপূর্ব সৌন্দর্যের জন্য। চলুন একসাথে এই অভিজ্ঞতা উপভোগ করি। নমস্কার বন্ধুগণ, আজ আমরা শুরু করছি এক দারুণ ভ্রমণ যাত্রা হাওড়া থেকে বক্রেশ্বর ও মামা ভাগ্নে পাহাড়। একদম ভোরে পৌঁছে গিয়েছি হাওড়া শিউরি এক্সপ্রেস ধরবো, যেটি 6:45-এ হাওড়া থেকে ছাড়ে আর যার জেনারেলের টিকিট মূল্য 100 টাকা। যেহেতু আমরা শুরু করব মামা ভাগ্নে পাহাড় থেকে, তাই আমরা দুবরাজপুর স্টেশনে নামবো। এই ট্রেনটি বর্ধমান দুর্গাপুর হয়ে 115 মাইল দূরে নামাবে আমাদের গন্তব্যস্থল দুবরাজপুর। এই দুবরাজপুর স্টেশনটি একটি ছোট স্টেশন। তো যাই হোক, এই স্টেশন থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। তাই আমরা এখান থেকে একটা টোটো ধরে নিলাম। দুবরাজপুর স্টেশনের সামনে থেকে টোটোতে 30 টাকা নেয় এই মামা ভাগ্নে পাহাড় আসতে। যদিও খুব একটা বেশি দূরত্ব নয়, এই পাহাড়ে এসে আমরা দেখতে পেলাম প্রচুর গ্রানাইট পাথর ছড়িয়ে আছে চারিদিকে। লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী জানা যায় এই পাহাড়ের সঙ্গে রামায়ণের একটি ঘটনা জড়িত। কথিত আছে, রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাচ্ছিলেন, তখন ভগবান হনুমান এই পাথরগুলি ফেলেছিলেন। আবার পাহাড়টি নিয়ে আরো একটি গল্প প্রচলিত, যেখানে বলা হয় এক মামা তার ভাগ্নেকে এই পাথরগুলো স্থানান্তর করতে বলেছিলেন। সেই থেকে এই নামকরণ হয়েছে মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ের মূল আকর্ষণ হচ্ছে পাহাড়েশ্বর শিবের মন্দির। তো এই মন্দিরটা হচ্ছে পাহাড়েশ্বর শিবের মন্দির, যেটা সম্পূর্ণ সাদা রঙের এবং এর ভেতরে দুটো বড় বড় শিলাখণ্ডকে পুজো করা হয়। বীরভূমের রাজা রামজীবন চৌধুরী এই পাহাড়েশ্বর ভগবান শিবের মন্দির তৈরি করেন। এই মন্দিরের চূড়া অনেক উঁচু হওয়ার কারণে ভিতরের গম্বুজটাও দেখতে বেশ লাগলো। শিবরাত্রির দিন এই মন্দিরে পা রাখার জায়গা থাকে না, তখন শয়ে শয়ে লোকজন বাবার মাথায় জল ঢালতে আসেন। মন্দিরের নির্মাণ শৈলী এবং চারপাশের পরিবেশ অত্যন্ত শান্তিদায়ক। প্রাক্তন রাষ্ট্রপতি তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের অর্থানুকূল্যে এই পাশেই গড়ে তোলা হয় একটি শিশু উদ্যান। এছাড়া এই মন্দিরের আশেপাশে আরো অনেকগুলো ছোটখাটো মন্দির আপনারা দেখতে পাবেন। রয়েছে রাম শঙ্কর বাবার সমাধি মন্দির, লোকনাথ বাবার মন্দির, রাম মন্দির ইত্যাদি। কিন্তু এখানেই শেষ নয়, এই পাহাড়টা পুরো ঘোরা বাকি এবং সবচেয়ে বড় কথা, মেন মামা ভাগ্নেকে দেখা বাকি। সত্যজিৎ রায়ের অনেক সিনেমায় ফ্রেমবন্দি হয়ে থাকা মামা ভাগ্নে পাহাড়ের দৃশ্যগুলো এক ঝটকায় মনে পড়ে যায়। মামা ভাগ্নে পাহাড় নামে পাহাড় থাকলেও এটি কিন্তু আসলে পাহাড়ি প্রকৃতির পাহাড় নয়। এটি খনিজ সম্পদে ভরপুর ছোটনাগপুর মালভূমির বিস্তৃত অংশ। খুব বড় আকারের শিলা একে অপরের উপর ভারসাম্য বজায় রেখে তৈরি হয়েছে। আমরা কম বেশি জানি যে মহাদেশীয় উত্থানের ফলে এই মালভূমি গঠিত হয়েছে। চলতে চলতে পথে পেলাম অতি জাগ্রত এক মন্দির, দুবরাজপুরের শ্মশান কালী মন্দির। লোকমুখে শুনলাম 16 শতাব্দীতে এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটিতে সারা বছর পুজো করা হয়। তারপর আবার চলতে শুরু করলাম এই পাহাড়ি রাস্তায়। প্রায় গোলাকার প্রাকৃতিক পাথর একে অপরের ওপর ভারসাম্য বজায় রেখে একটি পাহাড়ের এমন সৌন্দর্য তৈরি করেছে। দেখতে দেখতে এসে পড়লাম একটি বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয় এরকম একটা জায়গায়, যেখানে একজন গাইড আমাদেরকে দেখালো মূল মামা ভাগ্নে পাহাড়কে এবং সেই সাথে আরো একটি দেবী মন্দির আমাদের চোখে পড়ল, যে মন্দিরে মা কালী পুজো হন এবং তার নাম শ্যামাঙ্গী। মামা এবং ভাগ্নে দুটি আলাদা আলাদা বড় শিলাখণ্ড, যারা ব্যালেন্স করে কোনো রকম এক্সট্রা সাপোর্ট ছাড়া বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে।
আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম সেই সময় মা কালীর মন্দিরটিতে মা কালীর মুখটি কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই আমরা মা কালীর দর্শন পাইনি। কিন্তু আমরা এখানে একটি জনিপীঠ দেখতে পেলাম। লোকমুখের কাহিনী অনুসারে কালাপাথর নামে একজন সাধু বাবা, যিনি মা কামাখ্যার রূপ দেখে নিজেকে সংবরণ করতে পারেননি এবং এক পায়ে দাঁড়িয়ে বহুদিন সঙ্গমের ইচ্ছায় সাধনা করে গিয়েছেন। তার ইচ্ছায় এই জনিপীঠটি গড়ে উঠেছে। তবে কালা পাথরের ইচ্ছা পূরণ হয়নি। এইখানে লোকজন মা রূপে পুজো করেন এই জনি অংশটি। মামা ভাগ্নে পাহাড়ের উপর থেকে দুবরাজপুরের সম্পূর্ণ শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং সেই সাথে এখানে হিতমগড়ের রাজবাড়ি, যেখানে গোপাল ভাঁড়ের অনেক কাহিনী রয়েছে, এবং সেই সাথে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রকে দেখতে পাওয়া যায়। এর ভেতরেই একটা জায়গাতে এখানে বাঘের গুহাও রয়েছে, যেখানেতে এখনকার দিনে লোকে তিরপল পেতে বসে থাকেন। তো সব মিলিয়ে এই মামা ভাগ্নে পাহাড়ের রূপ এবং সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর ছিল। মামা ভাগ্নে পাহাড় দেখা হয়ে যাওয়ার পরে আমরা টোটোতে বক্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। পথে মামা ভাগ্নে থেকে চপ মুড়ি কিনে খেতে খেতে চললাম। পাক্কা 12 থেকে 13 কিলোমিটারের পথ, একদম গ্রাম বাংলার রুরাল রূপ দেখতে দেখতে, যেখানে একদম খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি ও পাশাপাশি ইটের পাকা বাড়ি প্রত্যক্ষ হয়, মাঠ থেকে ধান তোলা এবং খড় বাঁধা গরুর গাড়ি প্রত্যক্ষ হয়। এরকম প্রকৃতির কাছে থাকা মানুষের জীবনযাত্রার সুন্দর রূপ দেখতে দেখতে মাত্র 150 টাকা রিজার্ভে আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বর ধাম। বক্রেশ্বর মন্দিরের সামনেই রয়েছে সুবিশাল পার্কিং লট। সেখানে আপনি 2 চাকা থেকে 6 চাকা পর্যন্ত গাড়ি পার্কিং রাখতে পারেন এবং বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন ভাড়া। তবে স্নানের জন্য আপনাকে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। বক্রেশ্বর ধামে ছেলেদের জন্য আলাদা স্নানের ঘাট রয়েছে এবং মেয়েদের জন্য আলাদা স্নানের ঘাট রয়েছে। এই স্নানের ঘাটগুলোতে জল কিন্তু বেশ গরম, তবে আপনার খুবই ভালো লাগবে। জানা যায় দেবী সতীর ভ্রু যুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিল, তাই এটি একটি সতীপীঠ। পুরাণ ও মহাকাব্য বর্ণিত অষ্টবক্র মুনির পবিত্র সাধন ক্ষেত্র এই বক্রেশ্বর ধাম। কথিত আছে পিতা কহেরি মুনির অভিশাপে মতান্তরে ইন্দ্রের রোষে সুমতির পুত্রের অষ্ট অঙ্গ বক্র হয়ে যায়, তাই এই ঋষির নাম হয় অষ্টবক্র। রোগ মুক্তির কামনায় ডিহি গ্রামের অষ্টবক্র মুনি শৈব সাধনায় সিদ্ধি লাভ করেন। প্রিয় ভক্তের নামানুসারে তাই এই শিবের নাম হয় বক্রনাথ, আর তৎকালীন ডিহি গ্রামের নাম হয় বক্রেশ্বর ধাম। এই বক্রেশ্বর রাঢ়বঙ্গের গুপ্ত কাশী রূপে পরিচিত। মহামুনি অষ্টবক্র এখানে শিবের তপস্যা করেন এবং পাপহরা নদীতে স্নানের পর পাপ মুক্ত হন। এই অঞ্চলের আশেপাশে 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে, যেমন পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। শোনা যায় যে কাশীর বিশ্বনাথ স্বয়ং অষ্টবক্রকে এই সাধনা করতে বলেছিলেন। এখানে এক একটি উষ্ণ প্রস্রবণের এক এক রকমের টেম্পারেচার। আপনি যেমন এখানে দেখতে পাবেন সরাসরি হিলিয়াম গ্যাস উঠছে বুদবুদ আকৃতিতে, এবং আপনি যদি এখানে কিছুক্ষণ দাঁড়ান তবে সেই গরম অনুভব করতে পারবেন। এই কুণ্ডের জলগুলো এতটাই পবিত্র যে ইচ্ছা করছিল যদি বাড়ির লোকেদের জন্য কিছুটা নেওয়া যেতে পারতো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তো সেই সমাধানটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারলাম। চলুন সেটা আপনাদেরকেও জানিয়ে দিই। উনি বেসিক্যালি এটাই বললেন, যেখানে বিভিন্ন মাপের বোতলগুলিতে বিভিন্ন রকম জল পাওয়া যাচ্ছে, 10 টাকা, 20 টাকা, 25 টাকা বা তার ঊর্ধ্বে। বিভিন্ন রকম জল বলতে পানীয় জল আলাদা, পুজো করা জল আলাদা। তা আপনারা চাইলে পানীয় জল অবশ্যই বাড়িতে নিয়ে যেতে পারবেন। কুণ্ডের জলে স্নান করে আর আলাদা পবিত্র কুণ্ডের জল সংগ্রহ করার পর আমরা মূল মন্দিরে যাওয়ার পথে দেখলাম দুপাশে অনেক দোকান রয়েছে, যেখানে বক্রেশ্বর ও মহাদেবের মূর্তি, ফটো ইত্যাদি পাওয়া যাচ্ছিল। এরপর আমরা 51 টাকার ডালা কিনলাম, জুতো রাখলাম আর প্রবেশ করলাম মন্দিরে। মন্দিরে প্রবেশ করতে দেখতে পেলাম বাম দিকে রয়েছে গণপতি, মা সাবিত্রীর সঙ্গে সত্যবান আর ক্ষেত্রপাল বটুকেশ্বর মহাদেবের মন্দির। হিন্দু ধর্মে ক্ষেত্রপাল বলতে সেই দেবতাকে বোঝায় যিনি নির্দিষ্ট ভূমি বা ক্ষেত্রের রক্ষক।
যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষযজ্ঞে স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন, খণ্ডিত অংশগুলি পরে এক একটি মন্দিরে পরিণত হয় এবং সতীপীঠে পরিণত হয়। দেবী এখানে মহিষমর্দিনী। দেবীর পিতলের মূর্তি দেখতে পাবেন, সেই সাথে তার 2 পা পিতলের আলাদা করে বানানো রয়েছে, সেটাও দেখতে পাবেন। এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে অষ্টবক্র মুনির নামে নামাঙ্কিত একটি ঠান্ডা জলের ঘাট, আর তার ঠিক সামনেই রয়েছে বক্রেশ্বর মহাদেবের মন্দির, সেখানে ভৈরবের নাম বক্রনাথ। আমরা মা দুর্গা এবং এই বক্রনাথের কাছে পুজো দিলাম এবং খুব আনন্দ অনুভব করলাম পুজোর পরে। বাবা বক্রনাথ ছাড়াও এখানে আরো 5টি শিবলিঙ্গ রয়েছে, যথা কুবেরেশ্বর, সিদ্ধেশ্বর, জ্যোতির্লিঙ্গেশ্বর, কালারুদ্রেশ্বর এবং জম্ভেশ্বর, কিন্তু সেগুলো বিশেষ যত্ন পায় না। এছাড়াও এখানে দেখতে পাবেন একটি ঠান্ডা জলের কুণ্ড। এখানে আপনারা অনেকগুলো হোটেল পেয়ে যাবেন, যে হোটেলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু শুধুমাত্র খাবো, তাই এখানে 50 টাকা দাম দিয়ে শুধু সবজি ভাত নিয়েছি, যেখানে খুব সুন্দর টেস্টি ডাল দিয়েছে আর তার সাথে একটা সবজি দিয়েছে। এখানে বক্রেশ্বরের একদম এন্ট্রির সামনে যে হোটেলটা রয়েছে প্রতিমা হোটেল বলে, সেখানে আপনারা থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে 500 টাকা থেকে শুরু হচ্ছে রুম। যারা কোথাও স্টে না করে ডাইরেক্ট বাড়ি যেতে চান এই দিনেই, তাহলে পরে আপনারা বাস ধরে প্রথমে যাবেন শিউরি, ওখান থেকে শান্তিনিকেতনের বাসও পেয়ে যাবেন, আর সন্ধ্যেবেলায় গণদেবতার ট্রেন ধরে আপনি বাড়ি পৌঁছতেও পারবেন। অথবা যদি আপনি স্টে করতে চান, এত হেডেক না নিতে চান, তাহলে বক্রেশ্বরে এন্ট্রি গেটেই দেখবেন অনেকগুলো হোটেল আছে, যেখানে আপনি 500 থেকে 1000-এর মধ্যে অনেক ইজিলি রুম পেয়ে যাবেন। আমি মেনে চললাম যে আপনারা 3 জন যাচ্ছেন এই একদিনের ট্যুরের জন্য, তাহলে কত খরচা হতে পারে সেটা আমি ডিটেলসে দিয়ে দিলাম। দরকার হলে আপনি আইটেনের স্ক্রিনশটটাও রাখতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি কোনো কোয়ারি থাকে তো কমেন্ট অবশ্যই করুন, আমরা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।